দেখুন, শেখ হাসিনার মানে ভারতে যাওয়া এবং তারেক রহমানের যুক্তরাজ্যে আসার মধ্যে তো পার্থক্য আছে। তারেক রহমান নিজের সিদ্ধান্তে রাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় দীর্ঘদিন থেকেছেন, কিন্তু শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের সামরিক বিমানে ভারত গিয়েছেন। তাহলে এখন ভারতের উপর শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের দায় চাপানোটা কতটা যৌক্তিক? আর হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রই যাকে সেখানে পৌঁছে দিল, তাকে ভারতে থাকার দায় পরে মানে ভারতের উপর চাপানো কি কূটনৈতিক ভাবে স্ববিরোধী কিনা? আপনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অবশ্যই এটা কূটনৈতিক ভাবে স্ববিরোধী, এবং ভারতের উপর যেভাবে দায় চাপানো হচ্ছে এটি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রকৃতপক্ষে। এটি আমি শুধু এক কথাই বলবো, যেভাবে ভারতের উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে, ভারতকে আপনার অভিযুক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে, এটি সিম্পলি কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনি আমাকে সর্বশেষ অবস্থাটি কি জানাবেন কিনা, যে এই যে সবাই বলছে যে শেখ হাসিনা সেপ্টেম্বরের মধ্যেই ফিরে আসতে পারেন, এক মানে অনেকেই বলছেন যে তারও আগে হতে পারে। আরো খবর হচ্ছে, ধরেন বাংলাদেশের আজকে দেখলাম ইন্ডিপেন্ডেন্টও একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বলছে যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আপনি সর্বশেষ পরিস্থিতি বা সর্বশেষ অবস্থাটা সম্পর্কে আমাকে যদি জানান। প্রথমত, জননেত্রী শেখ হাসিনা ভেরি সিরিয়াস বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। উনি একটা টাইম লাইন বলেছেন, সুতরাং সেই লক্ষ্যে তিনি যেমন প্রস্তুতি গ্রহণ করছেন, আমাদের দলও একইভাবে প্রস্তুতি গ্রহণ করছে। আর নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে আমি আসলে, নিষেধাজ্ঞা তো তুলে নেওয়া উচিত, ইমিডিয়েটলি তুলে নেওয়া উচিত, কিন্তু এটা আসলে সরকার কতটুকু করছে কি আমি সেটা আমার জানা নেই। পত্রিকার রিপোর্ট দেখে তো আমি মন্তব্য করতে পারবো না। তবে নিষেধাজ্ঞা অবশ্যই খুব সহসা তুলে নেওয়া উচিত, সেটি আমি এটি বাংলাদেশে যদি সুষ্ঠু রাজনৈতিক ধারা চালু করতে হয় তাহলে অবশ্যই সহসা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত। আমি আবারও আপনাকে মানে আরেকটি বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে বাংলাদেশে আবার সেই বোমা যুগ ফেরত এসেছে। আদালতে বোমা, আদালত চত্বরে আমরা বোমা বিস্ফোরণ দেখেছি, সারা বাংলাদেশে মানে কতগুলো জায়গায় বোমা বিস্ফোরণ দেখেছি। আবার সেই যুগটা ফেরত এসেছে। আবার মানুষ বলছে আবার সেই অন্ধকারের যুগ, মানুষকে অন্ধকারে মানে রেখে দেওয়ার যুগটা ফেরত এসেছে। এই যে ধরুন অবস্থাটা, এটা তো আসলে খুব রাতারাতি হয়নি। গত 2.5 বছর ধরে অব্যবস্থা, মিসম্যানেজমেন্ট, এবং গত পরশুদিন একটা রিপোর্ট বেরিয়েছে যে গত 1 বছরে $10 বিলিয়ন জ্বালানির ক্ষেত্রে খরচ হয়েছে, কিন্তু সেই জ্বালানির মানে তার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। $10 বিলিয়ন কিন্তু আসলে কম টাকা নয়। ডক্টর হাসান মাহমুদ, আপনি এই জায়গাটা কিভাবে অ্যাড্রেস করবেন? ধরুন আপনারা যদি ফিরেও আসেন, ফিরে আসার পরে যে বাংলাদেশকে পাবেন, সেই বাংলাদেশ তো আবার সেই অন্ধকারের বাংলাদেশ, আবার সেই বোমা বিস্ফোরণের বাংলাদেশ। দেখুন, গত জুলাই আগস্ট, 24 সালের জুলাই আগস্টে আমাদের সরকার ক্ষমতায় আসার আগে বাংলাদেশ কিন্তু জঙ্গিবাদের অভয়ারণ্য ছিল। মনে আছে কোকুন অফ টেরর ছিল, টাইম ম্যাগাজিনের হেডলাইন ছিল কোকুন অফ টেরর। এবং 63 জেলায় একযোগে বোমা বিস্ফোরণ, 21 আগস্টের গ্রেনেড হামলা, আমাদের বিভিন্ন নেতার সভায় হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা, বিভিন্ন জায়গায় আদালতে বোমা, এগুলো হয়েছিল। তো সেগুলো থেকে আমরা যখন সরকার গঠন করলাম 2008 সালে, আমরা সেখান থেকে বাংলাদেশকে কিন্তু জঙ্গিবাদ একেবারে নির্মূল করতে পেরেছি আমি বলবো না, আমরা জঙ্গিবাদকে দমন করে ফেলেছিলাম এবং বাংলাদেশকে অনেকটা জঙ্গিবাদ মুক্ত করে নাকি ফেলেছি। নাটক ছিল আপনাদের, এবং তারা সবাই মুক্ত হয়ে এখন আবার কাজ করছে। নাটক তো তারা করেছেন, কারণ হচ্ছে এই সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং জেলখানা লুট করে জঙ্গিরা শুধু ছাড়া পেয়েছে তা নয়, তারা আপনার অস্ত্র, কয়েক হাজার অস্ত্র তারা লুট করে নিয়ে গেছে, সেগুলো তো তাদের হাতে আছে। এখন তাদেরকে তো কাউকে আবার গ্রেপ্তার করা হয়নি, আবার অনেককে খালাস দেওয়া হয়েছে, একেবারে আদালতের মাধ্যমে খালাস দেওয়া হয়েছে। 21 আগস্টের সবাই খালাস পেয়ে গেছে। 21 আগস্টের গ্রেনেড হামলায় আমিও আহত, আমার শরীরে এখনো 40টার বেশি স্প্রিন্টার আছে, অনেকের 400 স্প্রিন্টার আছে, মোর দেন 500 আপনার আহত, 24 জন মারা গেছে। সে 21 আগস্টে প্রকাশ্য দিবালোকে এমন একটা ঘটনা ঘটলো, সে 21 আগস্টে যেভাবে আদালতের মাধ্যমে একটা রায় আনা হলো,
যে অ্যাজ ইফ 21শে আগস্ট ঘটেই নাই। তো এইভাবে সব জঙ্গিদেরকে ছেড়ে দিয়ে, সব জঙ্গিদেরকে মুক্ত করে দিয়ে, আদালতের মাধ্যমে নির্দোষ করে দিয়ে যেটি হয়েছে, সেই কারণে আজকে বিভিন্ন জায়গায় বোমা পাওয়া যাচ্ছে। এগুলোর পিছনে এখন সেই জঙ্গিরাই কাজ করছে। এখন যদি এই জঙ্গি দমনের নীতি গ্রহণ করা না হয়, তাহলে এগুলো চলতে থাকবে, আরো অনেক কিছু ঘটবে, কারণ জঙ্গিরা তো সক্রিয় আছে। আর এবং 24 সালের 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেটিতে আসলে জঙ্গিদের নেতৃত্বে হয়েছিল এবং সন্ত্রাসী জঙ্গিদের নেতৃত্বে সেই ঘটনাগুলো ঘটেছিল। এবং যে সমস্ত মানুষের মৃত্যু হয়, তার বেশিরভাগ তো আপনার স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে। সুতরাং তারা এখন এই সরকারকেও ফেলে দেওয়ার জন্য বা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এখন এই বোমাবাজি এগুলো করবে, এবং সেই করার প্রচেষ্টা হচ্ছে, সেটারই আলামত দেখা যাচ্ছে। আমি 10 বিলিয়নের কথা যেটা বললাম, অনেকেই বলছেন এই 10 বিলিয়নের মধ্যে 9 বিলিয়ন নাকি পাচার হয়ে গেছে, কারণ হচ্ছে টাকা পাচারের এটা একটা মোক্ষম সুযোগ তৈরি হয়েছে। আপনারা কি এ বিষয়ে খোঁজ খবর রাখছেন কিনা? টাকা তো পাচার হচ্ছেই, টাকা পাচার হচ্ছে, এবং আপনার 10 বিলিয়ন মানে 1,25,000 কোটি টাকা বর্তমান, বা 1,22,000 বা 25,000 কোটি টাকা ডলারের মূল্যবান অনুযায়ী। তো এই টাকা যে খরচ হয়েছে, এবং দেখুন আগে ভারত থেকে কেন ভারতের কোম্পানিকে কেন বিদ্যুতের কন্ট্রাক্ট দেওয়া হলো, কেন ভারতের সাথে পাইপলাইন, আপনার তেলের জন্য, জ্বালানির জন্য পাইপলাইন স্থাপন করা হলো, সে নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা। তো ইউনূস সাহেব এসে প্রথমেই কিন্তু আদানির বিলগুলো পে করে দিয়েছে। এবং এই সাম্প্রতিক জ্বালানি সংকটের সময় ভারত থেকে যদি জ্বালানি না আসতো, তাহলে কিন্তু বাংলাদেশে কি যে পরিস্থিতি দাঁড়াতো, আই ডোন্ট নো, আই ক্যান্ট ইমাজিন ইনফ্যাক্ট। তারপর আপনার মাতার বাড়িতে আমাদের সরকার, জননেত্রী শেখ হাসিনা যে জ্বালানি মজুত করে রাখার জন্য যে ব্যবস্থা গ্রহণ করেছিলেন, সেটিকে ফেলে রাখা হয়েছিল, এখনো পড়ে আছে, সেগুলো ব্যবহার করা হচ্ছে। সুতরাং এই টাকা যে পাচার হচ্ছে, এটি তো একেবারে স্পষ্ট, টাকা তো অবশ্যই পাচার হচ্ছে। হাসান মাহমুদ, আমি শেষ 2টি প্রশ্ন করতে চাই। প্রথম প্রশ্নটি হচ্ছে যে আমরা এই যে কূটনৈতিক দৌড়ঝাঁপের কথা বললাম, যে দীনেশ ত্রিবেদী উনি বাংলাদেশের 3জন মহারথীর সাথে কথা বলে চলে গেলেন দিল্লিতে, কথা বললেন নরেন্দ্র মোদীর সাথে, এবং ওদিকে আমরা দেখতে পেলাম যে সার্জিও গৌর, অজিত দোভাল 2 দিন ধরে বৈঠক করলেন এবং তারপরে সার্জিও গৌর একটা স্ট্যাটাস দিলেন। আপনার কি মনে হয় এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং উপমহাদেশের রাজনীতিতে এইসব দৌড়ঝাঁপে ইতিবাচক কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কিনা? একজন সাবেক পররাষ্ট্র মন্ত্রী হিসাবে আপনার এই মূল্যায়ন কি এই গত কয়েকদিনের ঘটনার? দৌড়ঝাঁপ দেখতে পাচ্ছি, ইতিবাচক কোনো পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না। তবে দৌড়ঝাঁপটা যে তারা যে এই নিয়ে সিরিয়াস, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে নিয়ে কথা বলছে, সেটি স্পষ্ট, কিন্তু কোনো ইতিবাচক পরিবর্তন এখনো পরিলক্ষিত হয়নি। না, এখানে আরেকটি ব্যাপার বলা হচ্ছে যে 24-এর যে আপনাদের সরকারকে ফেলে দেওয়ার, এটা বাইডেন সরকারের পরিকল্পনা বা ডেমোক্রেট সরকারের পরিকল্পনা, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে এসে সেটাকে কমপ্লাই করতে হয়েছে। কিন্তু যখনই ব্যাপারটা বোঝা গেছে যে এটা আমেরিকার জন্য খুব ভালো ফলাফল বয়ে আনেনি, আমেরিকার মনস্তত্ত্ব বা আমেরিকার ভেতরকার রাজনীতিতে তার একটা টানাপোড়েন তৈরি হয়েছে বাংলাদেশকে ঘিরে। টানাপোড়েন বলতে বোঝাচ্ছি যে বাংলাদেশ নীতিতে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। আপনিও কি তাই মনে করেন কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের সরকারকে, সরকারের সাথে সরকার ফেলে দেওয়ার ক্ষেত্রে যদি কারো হাত থাকে, যদি, সেটি তো সেই সময় বাইডেন প্রশাসনের ক্ষমতায় ছিল। এবং প্রেসিডেন্ট ট্রাম্প তো স্পষ্ট বলেছেন যে $24 মিলিয়ন বাংলাদেশে সরকার পরিবর্তনে খরচ করা হয়েছে। বাংলাদেশের আপনার সরকার পরিবর্তন ঠিক স্পষ্ট ভাবে রেজিম চেঞ্জ বলেছেন করার জন্য খরচ করা হয়েছে, এটা তো প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাবেই বলেছেন। এবং ডেমোক্রেটিক পার্টির নীতির সাথে তো রিপাবলিকান পার্টির নীতি এক নয়, কখনোই নয়। এবং এবার প্রেসিডেন্ট ট্রাম্প এসে আরো বেশি স্পষ্ট করেছেন যে ডেমোক্রেটিক পার্টি যে সমস্ত নীতি অবলম্বন করেছিল, সেগুলো থেকে উনি পুরোপুরি সরে এসছেন।
সুতরাং তাদের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, অর্থাৎ যারা ডিসিশন মেকার, সেখানে যে এই নিয়ে আলোচনা হচ্ছে সেটা তো প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, আমার বলার কিছু নেই। সুতরাং আমি যেটি মনে করি যে সাম্প্রতিক সময়ে যে সার্জিও গোর্গ এবং অজিত দোভালের বৈঠক এবং অন্যান্য বৈঠকগুলো, সেগুলোতে নিশ্চয়ই এই বিষয়গুলো উঠে এসছে এবং একটা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যেই হচ্ছে বলে আমি আশা করি, কিন্তু এখনো কোনো পরিবর্তন লক্ষ্য করিনি। সর্বশেষ প্রশ্ন, প্রায়শই আপনাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ গত 2 বছর নয় 1.5 বছর ধরে হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই, আওয়ামী লীগ ক্ষমা চাইছে না। আওয়ামী লীগ, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা হিসেবে, এতদিন ধরে আওয়ামী লীগের সঙ্গে আপনি জড়িত, আওয়ামী লীগ মানে ক্ষমা চাওয়ার ব্যাপারে বা এই অনুশোচনার ব্যাপারে কিভাবে প্রকাশ করতে পারে বা কি করলে এটা প্রকাশিত হতে পারে? আর হচ্ছে আপনারা যে বলছেন আপনাদের তো জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে না গিয়ে আপনারা কথাটা বলবেন কার কাছে, মানে শূন্যে ভাসিয়ে দেবেন কিনা? প্রথমত, যারা পুলিশ হত্যা করলো 3000-এর বেশি, অন্তঃসত্ত্বা মা থেকে শুরু করে, এবং আমাদের দলের শত শত হাজার হাজার নেতাকর্মী যে হত্যাকাণ্ডের শিকার হলো, এখনো যে মব সন্ত্রাস হচ্ছে, ডক্টর ইউনূসের সময় তো ব্যাপকভাবে হয়েছে, এবং জেলখানার অভ্যন্তরে আপনার যেভাবে আমাদের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, এবং আমাদের সরকারের জ্যেষ্ঠ একজন সদস্য, তিনি আপনার নুরুল মজিদ হুমায়ুন সাহেব, মৃত্যুবরণ করার পরও তার হাতে হাত করা, জেলখানায় মৃত্যুবরণ করেছে। রমেশচন্দ্র সেন 87 বছর বয়স, তিনি জেলখানায় বিনা চিকিৎসায় নির্যাতনে মৃত্যুবরণ করেছে। কদিন আগে আপনার বরিশাল জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সে মৃত্যুবরণ করেছে, তাও তার হাতে হাত করা। এবং এইভাবে যে হাজার হাজার মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, সেগুলো নিয়ে কারো অনুশোচনা হবে না? সেগুলো নিয়ে কেউ ক্ষমা চাইবে না? নাকি এই যে পুলিশ হত্যা হলো, অন্তঃসত্ত্বা পুলিশ থেকে শুরু করে আমাদের দলের শত শত নেতাকর্মী আপনার হত্যাকাণ্ডের শিকার হলো, সেগুলোকে যে ইনডেমনিটি দিয়ে দেওয়া হলো, এবং সেটিকে যে বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বা আদেশকে তারা যে আইনে রূপান্তর করলো, সেটি কি বাদ দেওয়া হবে না? সেটাকে বিচারের আওতায় আনা হবে না? সেটি আনা হলে তখন আমাদের প্রশ্ন আসবে, প্রথমত এগুলো দে হ্যাভ টু অ্যাডমিট যারা এগুলো করেছেন। হ্যাঁ, আমরা ক্ষমতায় ছিলাম, সেই সময় ক্ষমতায় থাকলে দায় থাকে, আমি দায় অস্বীকার করছি না, আমি দায় অবশ্যই অস্বীকার করছি না, ক্ষমতায় থাকলে দায় থাকে যে ঘটনা। কিন্তু কেন ঘটনা ঘটেছে? পুলিশকে যখন পিটিয়ে মারা হচ্ছে, লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে, লাশে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের নেতাকর্মীদের মারা হচ্ছে, আমাদের নেতাকর্মী বাদ দিলাম, তখন পুলিশকে যখন মারা হচ্ছে, তখন পুলিশের তো আত্মরক্ষার অধিকার আছে। দুনিয়ার সব জায়গায় এটি হয়, ইউরোপে হয়, আপনি ইউকে তে আছেন, সেখানেও হয়, আপনার ইয়েতে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র একই ঘটনা হয়, পুলিশের উপর আক্রমণ হলে পুলিশ হাসান মাহমুদ, এটার তো একটা সুষ্ঠু তদন্ত হতে হবে, তদন্তের মাধ্যমে একটা বিচার প্রক্রিয়ায় যেতে হবে, সেটাই তো তদন্ত প্রক্রিয়ায় তো বন্ধ করে দেওয়া হলো আপনারা যেটা করেছিলেন। জি, আমি সেখানে আসছি যে জননেত্রী শেখ হাসিনা, আমরা যেহেতু ক্ষমতায় ছিলাম, তখন যেহেতু ঘটনাগুলো ঘটেছে, সেজন্য সেটির একটি সুষ্ঠু তদন্ত করে যারা আপনার দায়ী বলে আপনার চিহ্নিত হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি একটি হাইকোর্টের একজন জাজকে দিয়ে তিনি একটি তদন্ত কমিশন গঠন করেছিলেন। তারা কাজ শুরু করেছিল, দেশের বিভিন্ন জায়গায় সফর করেছিলেন। সেই তদন্ত কমিশন বন্ধ করে দেওয়া হলো, তদন্ত কমিশনের যিনি হেড ছিলেন তাকে চাকরিচ্যুত করা হলো, তিনি যাতে কোনোদিন আর ওকালতি করতে না পারেন সেটিও করা হলো। তো এইভাবে তাহলে আপনারা এত মানুষ মারলেন, এত পুলিশ হত্যা করলেন, মব সন্ত্রাস করে, আমাদের দলের, আমাদের ছাত্রলীগের এক সেক্রেটারি পঙ্গু, তার 2 মাসের শিশুর জন্য সে দুধ আনতে গেছিল রাজশাহীতে, তাকে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে খাবার কিনতে গিয়েছিল আমাদের দলের ছাত্রলীগের একজন নেতা, প্রাক্তন নেতা, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবার খেতে গেছে, তাকে খাবার খাইয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আর এগুলোর কোনো বিচার হবে না, আপনি ইন্ডেমনিটি দিয়ে দিলেন। তখন আপনারা কোন মুখে বলেন আওয়ামী লীগকে আপনার ক্ষমা চাইতে? হ্যাঁ, অবশ্যই আমি অস্বীকার করছি না যে ক্ষমতায় থাকলে দায় থাকে, হ্যাঁ, কিন্তু দায় কি শুধু আওয়ামী লীগের? দায় সবার না? এই ঘটনাগুলো যে ঘটেছে তাদের দায় নাই? যারা রাষ্ট্রীয় সম্পদ পুড়িয়েছে তাদের দায় নাই? এগুলোর কোনো বিচার হবে না যে আপনারা ইন্ডেমনিটি দিলেন? সুতরাং এই প্রশ্নটা কেউ কেউ তোলে, সেটি আসলে অবান্তর প্রশ্ন, এবং এটি এক one side of killing that you have given indemnity, and for other side you are asking to apologize. It should not be like this. It can be like this. অশেষ ধন্যবাদ হাসান মাহমুদ। আমরা নিশ্চয়ই আরো কথা বলবো, কারণ মানে পরিস্থিতি তো দ্রুত বদলাচ্ছে, নানা রকম ভাবে পরিস্থিতি নতুন মাত্রা নিচ্ছে। আমরা কোনো এক সময় আরো আবার কথা বলবো। আপনি ভালো